শেখর, প্রথমেই আপনাকে নমস্কার জানাই। এবারের বিধানসভা নির্বাচনে কি মনে হয় কোন দল ক্ষমতায় আসবে এবার? দেখো বৃষ্টি, প্রথমেই তোমাকে জানাই আমি কোনো গণৎকার নই, কিন্তু কিছু যুক্তি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য খুব কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে। আমরা কিছু যুক্তি যদি আমরা মেলাই, যদি তুমি দেখো, প্রথম যে কারণটা সেটা হচ্ছে বিজেপির একটা মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়াটা। এবারে দেখো, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে পড়ে থাকে এবং গোটা বাংলা যদি চষতে না পারে, লাভ কিন্তু আখেরে বিজেপির। আর বিজেপি এটা টেকনিক্যালি করেছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হয়েছে। গত 2021-এ এই শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে কিন্তু মমতা ব্যানার্জি হেরে এসছে। এবার 2026-এ এসে যদি মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীর কাছে হারে, তাহলে এটা হবে তার রাজনৈতিক জীবনের সবচাইতে খারাপতম দিন। একদম, আমিও ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। আর তাই তাকে জিততে হবে যেভাবে হোক। আর সেটা জিততে গিয়ে এবার তাকে সম্পূর্ণ সময়টা ব্যয় করতে হবে ভবানীপুরের জন্য। আর সেটা করতে গিয়ে গোটা বাংলাতে কিন্তু সেইভাবে আসে নজর দিতে পারবে না। যদি এবার মমতা ব্যানার্জি এভাবে লড়াইয়ে না আসে, সামনাসামনি লড়াইয়ে যদি না আসে, তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, অন্তত 7 থেকে 10টা আসন যেটা বিজেপির কাছে দিয়ে দেওয়া হবে। আর বিজেপি ঠিক এটাই চাইছে, হয় ভবানীপুর দিয়ে দাও যেখানে মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, অথবা ভবানীপুর রেখে দাও, আমাকে 8 থেকে 10টা আসন দিয়ে দাও। তাহলে তুমি আমাকে বলো, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একসময় তার সঙ্গীকেই দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে শুভেন্দু অধিকারী? দেখো, সত্যি কথাটা হলো এটা কোনো চ্যালেঞ্জই না। একটা জিনিস লক্ষ্য করবে, 2021 সালে যখন শুভেন্দু অধিকারী প্রথম মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায়, ওই সময়ে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছিল, মাত্র 6 মাস হয়েছিল। আর এই 6 মাসে উনি কিন্তু সংগঠনটাকে ঠিকভাবে সাজানোরও সময় পাননি। সেই সময়ে উনি মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন, উনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। কাজেই এই যে বর্তমানে যাকে দাঁড় করানো হয়েছে, এটা এক কথায় বলতে পারো শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা শেখর, সংখ্যালঘু ভোট এবার কি হবে বলে তোমার মনে হয়? দেখো বৃষ্টি, তুমি যদি এই প্রসঙ্গটা না তুলতে তবুও আমি তুলতাম। তার কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় যারা রয়েছে তাদের পেছনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। তুমি যদি লক্ষ্য করো, তুমি দেখবে বামফ্রন্ট সরকারের 35 বছর শুধুমাত্র এই সংখ্যালঘু ভোটারদের জন্যই। তুমি যদি দেখো 2011 থেকে 2026 পর্যন্ত তৃণমূল সরকার ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র সংখ্যালঘু ভোটারদের জন্য। পশ্চিমবঙ্গে অ্যাপ্রক্সিমেট 30 থেকে 35% সংখ্যালঘু ভোটার রয়েছে মোট ভোটারের। এবার যখনই তৃণমূলের সঙ্গে লড়াই হয়, তখন তৃণমূল কিন্তু এই 30% বা 34% বা 35% ভোট তাদের পকেটে নিয়ে তারা কিন্তু লড়াইয়ে নামে। অন্যান্য দলের ক্ষেত্রে যে জিনিসটা অসুবিধা হয় সেটা হচ্ছে তারা 30% বা 34% বা 35% মাইনাস করে দিয়ে তারপর কিন্তু তারা লড়াইয়ে নামে। এবার যে ঘটনাটা ঘটে, এবারে বাকি দলগুলো লড়াই করে সে অ্যাপ্রক্সিমেট 70% ভোটারকে নিয়ে, কিন্তু তৃণমূল কিন্তু লড়াই করত 100% ভোটারকে নিয়ে, যার 30 to 35% ভোটার তাদের পকেটেই থাকে সবসময়। এবারে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে, এবারে কিন্তু আর সেটা হচ্ছে না। তার প্রধান কারণ হুমায়ুন কবিরের দলত্যাগ, নতুন দল তৈরি করা, জেইউপি, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকী। এই ট্রাইও যতটা প্রভাব বিস্তার করবে এই সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর, ঠিক ততটাই ত্বরান্বিত হবে তৃণমূলের পরাজয়ের। কাজেই এই সংখ্যালঘু ভোট ব্যাংক এবারে সবচেয়ে বড় একটা মাথা ব্যথার কারণ হবে তৃণমূলী ভোটারদের জন্য। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে তৃণমূল আগে জয় শ্রীরাম বললে খেপে যেত, এবারে রামনবমীতে সেই তৃণমূলই কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে রামনবমী মিছিল করে গেছে। এক উলট পোড়ান। এটা একদম সঠিক বলেছো, আমিও দেখেছি এই বিষয়টা।
এটাকে যদি তুমি বলো যে বাংলা ভাষায় এবং গ্রাম্য ভাষায় যেটা বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এবার বিড়াল ঠেলায় পড়েছে। এটা দারুণ বলেছো। ওকে শেখর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই ফিরছি অন্য আরেকটা আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।